প্রশ্ন, এই নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি মিলে একটা ছোট্ট একটা কোনো পদার্থ থেকে মানে বিগ ব্যাং হয়েছে। যে নেগেটিভ আর পজিটিভ পদার্থ থেকে কোনো বিগ ব্যাং হয় না। না, এনার্জির কথা বলছি। নেগেটিভ আর পজিটিভ এনার্জি থেকে বিগ ব্যাং হয় না, এটা আপনাকে কে বললো? আচ্ছা, আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্নটা হইলো, প্রশ্নটা করেন মানে এমন কোন স্টেটমেন্ট দিবেন না হ্যাঁ যেটা ভুল। মানে নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি থেকে বিগ ব্যাং হয়নি, বিগ ব্যাং এর পরে নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি তৈরি হয়, বিষয়টা হলো এরকম। কিন্তু নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি থেকে বিগ ব্যাং হয়নি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তো ওই ছোট্ট একটা পদার্থ থেকে এত বড় মহাবিশ্ব, এটা আসলে ছোট্ট একটা পদার্থ থেকেও না, এটাও আর একটা ভুল ধারণা। ছোট্ট একটা পদার্থ থেকে না, স্রেফ কোনো কিছু শূন্য থেকেই বিগ ব্যাং এর উৎপত্তি। কোনো পদার্থ মানে কোনো বিন্দু থেকে না, মানে যে বিন্দুটাকে গাণিতিক ভাষায় বলা হয় অসীম শূন্য বিন্দু, অর্থাৎ আসলে যেটা শূন্য বিন্দু আর কি, সেটা থেকে হয়েছে। এত শূন্য বিন্দুর মধ্যে তো কোনো পদার্থ ছিল না। শূন্য বিন্দু, ওইটার থেকে এত বড় মহাবিশ্ব হওয়াটা মানে কিভাবে সম্ভব আসলে? এটার কি, এটা কিভাবে সম্ভব সেটার চাইতে বড় কথা হলো, বিজ্ঞানীরা যখন মহাবিশ্ব পর্যবেক্ষণ করতে গিয়ে দেখে যে যেহেতু মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, তাহলে অতীতে এটা আরো কাছাকাছি ছিল, আরো কাছাকাছি ছিল, আরো কাছাকাছি ছিল। এইভাবে দেখা যাচ্ছে যে বিজ্ঞানী ক্যালকুলেশন করে দেখলো যে প্রায় 1380 কোটি বছর আগে এইটা একটা বিন্দুতেই এটা মানে ছিল, পুঞ্জীভূত ছিল। পরবর্তীতে বিজ্ঞানীরা চিন্তা করলো যে মহাবিশ্বে যে পদার্থ বা যে মাস যত আছে সেটা কোন একটা ক্ষুদ্র বিন্দুতে অবস্থান করতে পারে না, ইম্পসিবল। তখনই বিজ্ঞানীরা বলল যে এইটা আসলে শূন্য বিন্দু, মানে শূন্য থেকেই সৃষ্টি। এখন কিভাবে এটা হয়েছে এই সম্পর্কিত তত্ত্ব, এই সম্পর্কিত সমস্ত বিষয় বিজ্ঞানীরা এখনো কিন্তু আবিষ্কার করে বলতে পারেনি, এখনো পারেনি। এটা হলো বাস্তব কথা, এটা হলো সত্য কথা হলো এটা। সুতরাং আপনি নিজে থেকে কোন একটা অ্যাসাম্পশন করে সেটাকে বিজ্ঞানের উপর চাপিয়ে দিয়েন না। বিজ্ঞানীরা কিন্তু এখনো বলে নাই সেই যে শূন্য বিন্দু, যাকে বিজ্ঞানীরা বিজ্ঞানের ভাষায় বলে সিঙ্গুলারিটি, বিজ্ঞানের ভাষায় যেটাকে মানে পদার্থ বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় সিঙ্গুলারিটি, এই সিঙ্গুলারিটির চরিত্র কেমন ছিল অথবা সিঙ্গুলারিটি কিভাবে কেন বিস্ফোরিত হলো, এই প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা পায়নি। সো আপনি এখন নিজে থেকে কোন একটা তত্ত্ব দাঁড় করিয়ে দিয়ে বলেন না যে বিজ্ঞানীরা এটা বলছে, যেটা নাকি নরমালি মুমিনরা করে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এটাই জানার বিষয় ছিল। আমাকে গুড, ধন্যবাদ। এইবার দেখি প্রবীর ঘোষ কি বলে। হ্যাঁ, প্রবীর ঘোষ। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না, যে ফেরেশতার সংখ্যা কত? দূর, আজকে ফেরেশতা নিয়ে কোনো কথা হচ্ছে না, আজকে ধর্ম নিয়ে কোনো বক্তব্য নেই। আজকে বিজ্ঞান, মহাবিশ্ব বিজ্ঞান নিয়ে না 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 আজকে ফেরেশতা নিয়ে কোনো আলাপ নেই। তাইলে ফেরেশতার আলাপ আজকে বন্ধ। ফেরেশতা গেলমান টেলমান আজকে বাদ। জাহাঙ্গীর ভাই কি হলো, লাইন কি কেটে গেল নাকি? না না, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, কি বলতে চাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে তো, সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি তো। ওনার কোন একটা সমস্যা হচ্ছে, হিন্দু মুমিন। হ্যাঁ জাহাঙ্গীর ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, হ্যাঁ আমার ওই প্রশ্ন ছিল কিছু। প্রথম প্রশ্ন, যে আমরা যেটা জানি যে যখন মহাবিশ্ব সম্প্রসারিত হয়, প্রাথমিক পর্যায়ে 1 সেকেন্ডেরও অনেক কম, মানে ক্ষুদ্র সময়, মানে এটা প্রথম সম্প্রসারিত হয়। যেটা বলছে যে বিজ্ঞানের মানে কোনো যন্ত্রপাতি এখনো পর্যন্ত আবিষ্কার হয় না যে ওইটা পরিমাপ করতে পারে, বা ওইটাকে মানে এখন পর্যন্ত সেই টেকনোলজি হয় না যে সেটাকে নির্ধারণ মানে পরিমাপ করতে পারবে। এখন এটা কি শুধু গণিতের উপরেই ভিত্তি করে এই ক্যালকুলেশনটা করছে? এক্স্যাক্টলি, এটা থিওরিটিক্যাল ফিজিক্সের যে
সমীকরণ আছে, এই সমীকরণের ভিত্তিতে যে গণিত ব্যবহার করে আসলে ওই লেভেলটা নির্ধারণ করছে। রাইট, আপনি সঠিক বলছেন। হ্যাঁ, তাহলে এটা কোন ধরনের গণিত? এই গণিতটা কি গণিত, মানে কোন শাখা, মানে গণিতের কোন শাখায়? আপনি ক্যালকুলাস বা যে অ্যালজেব্রা বা মানে যে বীজগণিত, এগুলা এই গণিত দিয়েই তো করছে। আচ্ছা, আর বিষয়টা হচ্ছে যে এটা অনেক কিছু বুঝি, আবার মানে যখন আসে যে এই যে আপনার যখন সম্প্রসারিত হয়, তো এখন ওইটা কি মানে শুধু স্থানটা সম্প্রসারিত হয়েছে, না ওই যে আমার সিঙ্গুলারিটি যে পদার্থগুলো ছিল বা ওইগুলো সম্প্রসারিত হয়েছে? স্থান সম্প্রসারিত হয়েছে, আপনার নলেজ রাইট। স্থান সম্প্রসারিত হয়েছে, স্থান সম্প্রসারিত হয়েছে বলেই আসলে মহাবিশ্ব সম্প্রসারিত হয়েছে। এক্স্যাক্টলি এটাই। এবং স্থান সম্প্রসারিত একেবারে প্রাইমারি লেভেলে আলোর গতির চাইতে বেশি গতিতে সম্প্রসারিত হয়েছিল কিছুকাল, তা নাহলে আজকের লেভেলে আসতো না। তো এই জন্য যেহেতু স্থানের সাথে বস্তুর আসলে ওই নাই, সম্পর্ক নাই, সুতরাং কোন বাস্তব কণিকা অবশ্যই আলোর গতির চাইতে বেশি গতিতে যাবে না, এই তথ্য ঠিকই আছে, কিন্তু স্থানের ক্ষেত্রে তো সেটা থাকবে না। স্থান তো আলোর গতির চাইতে বেশি গতিতে সম্প্রসারিত হতে পারে, কম গতিতেও পারে, এটা পরিস্থিতি বুঝি আর কি। তো ওই সময় মানে বস্তুর অবস্থাটা কি ছিল? মানে বস্তুগুলো যে এখন যে আমাদের বস্তু আছে ওইটা তো প্রাথমিক পর্যায়ে ছিল, বস্তুগুলো ছিল একেবারে বিগ ব্যাং এর জাস্ট পরপরই তো বস্তুগুলো ছিল তো একেবারে, যে আপনি তো জানেন যে যে কোনো একটা মানে ধরুন যে আপনি যদি কোনো পদার্থকে আপনি যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র করতে চান, তাহলে করতে 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 একটা লেভেলে অণুতে আসবে। এই অণুর মধ্যে দেখা যাবে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ইত্যাদি থাকবে। এইবার যদি আপনি ওই অণুগুলোকে ভাঙেন, যেমন আপনি যদি অক্সিজেনকে ভাঙেন, তাহলে তার মধ্যে দেখা যাবে যে 8টা নাইট্রোজেন, এই 8টা নিউট্রন আছে, 8টা প্রোটন আছে, আর 8টা ইলেকট্রন আছে, তাই না? এরপরে আপনি যদি প্রোটন আর ওই নিউট্রনকে ভাঙেন, তাহলে দেখা যাবে ওটা 3টা করে কোয়ার্কে পরিণত হবে। এই কোয়ার্ককে ভাঙলে আবার যে নানা রকম আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো কণিকা তৈরি হবে, এবং একটা লেভেলে যে ওই যে হিগস বোসন কণিকা, যেটা মানে হিগস বোসন যে কণিকা, যেটাকে বিজ্ঞানীরা মজা করে নাম দিছিল গড পার্টিকেল, যেটা পরীক্ষার সময় এটা আবিষ্কার করা গেছে, যেটা নাকি বস্তুর মাস বা ভর দিয়েছে বলে বিজ্ঞানীরা তাত্ত্বিকভাবে বলে থাকেন, এবং তার অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন। এইভাবে করতে করতে ওই মানে একটা লেভেলে এইগুলো অনুপরমাণু তৈরি হয় নাই, ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকাগুলোর সুপ মানে ঝোল, মানে বাংলায় যদি বলি এরকম ছিল। সময় গড়ানোর সাথে সাথে ওই কোয়ার্ক গুলো পরস্পর মিলিত হয়ে ওই প্রোটন অথবা নিউট্রন তৈরি হয়েছে, এবং পরবর্তীতে আরো সময় যখন গড়িয়েছে, তখন এই প্রোটন আর নিউট্রন একসাথে মানে সংযুক্ত হয়ে চারপাশে যে ইলেকট্রন যখন ঘোরা শুরু করলো, তখন প্রাথমিক পরমাণু তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রে সবচেয়ে সরল পরমাণু প্রথমে হওয়ার কথা, যেমন আপনার প্রোটনের চারপাশে একটা ইলেকট্রন ঘুরবে, যেটা নাকি আসলে ওই যে হাইড্রোজেনের পরমাণু, এটাই হওয়ার কথা। এবং প্রাইমারি লেভেলে এই হাইড্রোজেন আর হিলিয়ামই তৈরি হয়েছিল। হাইড্রোজেন হয়েছিল সবচেয়ে বেশি, হিলিয়াম একটু কম। এবং পরবর্তীতে হাইড্রোজেন গুলা দ্বারাই কিন্তু এই যে যাবতীয় গ্রহ ট্রহ, এই গ্রহ বলছি নক্ষত্রগুলো তৈরি হয়। এবং এই নক্ষত্রগুলোর ভিতরে কেন্দ্রে যখন ওই যে ফিউশন প্রক্রিয়ায়, ফিশন প্রক্রিয়া হলো যে অনেকগুলো ওই যেমন দুইটা যদি হাইড্রোজেন পরমাণু যদি একত্রে মিলিত হয়, তাহলে তৈরি হয়, হিলিয়াম পরমাণু তৈরি হয়। এই ঘটনাগুলো ওই যে বিগ ব্যাং এর সময় হয় না, এইগুলো ঘটনাগুলো ঘটছে যে পরবর্তীতে যে নক্ষত্র যখন তৈরি হয়েছে, নক্ষত্রের ভিতরে এই ফিশন প্রক্রিয়ার কারণে এগুলো তৈরি হয়েছে। এই হলো ঘটনা। আপনি যদি বলেন যে বিগ ব্যাং এর জাস্ট পরপরই কি অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, লোহা, এটা ওটা এগুলো কি তৈরি হয়েছিল? না, এগুলো তৈরি হয়েছে অনেক পরে। আচ্ছা, তো এখন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এটা কি মানে আপনার স্থান সম্প্রসারিত হচ্ছে, না মানে গ্যালাক্সি গুলা একে অপর থেকে দূরে সরে যাচ্ছে? না, স্থান সম্প্রসারিত হচ্ছে, স্থান সম্প্রসারিত হচ্ছে। আচ্ছা, স্থান সম্প্রসারিত হচ্ছে এই কারণেই কি মানে গ্যালাক্সি গুলা অপর থেকে স্থানের মধ্যে ওই যেমন রাবার
আপনি রাবারের যদি একটা ইয়ে আপনি যদি দুই দিক দিয়ে টান দেন তাহলে সম্প্রসারিত হয় না, ঠিক ওই সম্প্রসারণ। এটা আমরা এবং এটার বেলুন যে ফুলের এবং এই সম্প্রসারণের কারণ হলো ডার্ক এনার্জি। আচ্ছা আচ্ছা, এটা আপনি বলছেন। আচ্ছা, আর এই যে একটা বিষয় বুঝি না যে মানে স্থান তো কোনো আপনার কোনো বস্তু না, এটা এটা কিভাবে বাঁকে? এইটাই এই জায়গায় মানে পদার্থ বিজ্ঞানের ফান্ডামেন্টাল কিছু জ্ঞান না থাকলে স্থান কি জিনিস এটা বুঝবেন না। স্থান বলতে আমরা নরমালি যা বুঝি পদার্থ বিজ্ঞানের পরিভাষায় টাইম স্পেস একটা কমপ্লিটলি ভিন্ন একটা জিনিস। হ্যাঁ, এখানে স্থান এটা একেবারে এইভাবে বোঝানো যাবে না। তবে আমি আপনাদেরকে যেটা বুঝাতে পারি, এই দেখেন আমার আছে কিছু, আমি হ্যাঁ বলেন। মানে বিজ্ঞানের ধারণা আছে, বিজ্ঞানীর ছাত্র মোটামুটি। বিজ্ঞানের আপনি কি আইনস্টাইনের তত্ত্ব তো পড়ছেন? আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আছে পড়া, তারপরও এখনো পড়ি কিছু কিছু। সবকিছু ইন্টারমিডিয়েট পাস করছিলেন? তো 2000। আচ্ছা ঠিক আছে, আমি একটা এখানে দেখাচ্ছি। হ্যাঁ, আপনাদের জন্য আমি অলরেডি বের করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি এখানে আপনাকে একটু ইয়ে করে দিয়ে আমি এটা দেখাচ্ছি স্থান কিভাবে বাঁকে। স্থান কিভাবে বাঁকে এটা আসলে অনেকে বুঝতেই পারে না যে স্থান কিভাবে বাঁকে। আমি এটা একটু দেখাচ্ছি। এই দেখেন, one of Albert Einstein's most important insights is that empty space can be curved, and what we call gravity is really just a consequence of those curves. That's not ওই যে বাঁকা বাঁকা দেখতেছেন ঢেউ খেলানো, ওই যে ঢেউ খেলানো দেখতেছেন ওইটা হলো স্পেস কিন্তু বাঁকা। The most common is probably the grid dipping under a planet, star, or galaxy. We asked two physicists to walk us through the concept. It's really about how light in space behaves. Up until Einstein came along, we had a way of thinking about what space was, about what mass was, that was very different. You know, usually we think of space as just being this empty thing, and we think of it as if you've got light traveling, it travels like a laser. It travels in a completely straight line. It's only when using very precise equipment like the Hubble telescope that it becomes obvious that isn't true. We can see that if light had to pass close to something massive on its way to Earth, it arrives at a weird angle. Light rays are not propagating already along straight lines. They are propagating along curved lines. This is one of the major predictions of relativity, that matter curves space-time and that we can see that curvature simply by observing how light gets to Earth. ওই দেখেন সূর্যের কারণে, সূর্যের মাসের কারণে যে স্পেস কিন্তু বেঁকে গেছে। ওই দেখেন বেঁকে যে ঢেউ খেলানোর মতো হয়ে গেছে, দেখছেন? It follows what space does. So if space curves, then light is going to curve. When you take a particle which has mass and put it to space, ওই দেখেন কোন স্পেসের মধ্যে যদি আপনি কোনো ভারী জিনিস আপনি রাখেন তাহলে তার চারপাশে স্পেসটা বেঁকে যায়। এই যে এই স্পেসটা কিন্তু আসলে শূন্য জায়গা, স্পেসটা কিন্তু শূন্য জায়গায় যে দেখেন এই যে বেঁকে গেছে, দেখছেন? এটা তো আসলে একটা মানে দেখানোর জন্য ভিজিবল একটা ইয়ে তৈরি করছে, কিন্তু আসলে এটা তো ভিজিবল না, এটা তো অদৃশ্য এবং এটা শূন্য জায়গা। এটা কিন্তু বেঁকে গেছে, এটা আপনি আমি দেখতে পারবো না, এটা বেঁকে গেছে। দেখেন বেঁকে গেছে, দেখছেন? এবং তখন এই যে আলোক রশ্মি কিন্তু মানে সরল পথেই যেতে চায়, কিন্তু যেহেতু স্থানটাই বাঁকা সেহেতু এই আলোক রশ্মিটা এই বাঁকা পথেই যাবে। যেহেতু স্থানটা বাঁকা, যে রাস্তাটাই তো বাঁকা, তো আলো অতএব ওই রাস্তা দিয়েই যাবে। সেই রাস্তা এর আলোর কাছে এটা কিন্তু সরল পথই মনে হবে, কিন্তু এই জায়গাটা তো বাঁকা, ফলে আলো কিন্তু এই যে এখান থেকে মনে হবে যে বেঁকে গেছে, আসলে কিন্তু বাঁকে নাই। আলোর কাছে এটা সরল পথই, কিন্তু জায়গাটা তো বাঁকা, অর্থাৎ পথটা তো বাঁকা, আঁকা বাঁকা। সুতরাং আপনাকে আঁকা বাঁকা পথেই যেতে হচ্ছে, আলোটা আঁকা বাঁকা পথেই যায়। The geometry of space-time, which becomes not flat but curved, and this is the curvature of space-time. এবং এটাকেই বলা হয় কার্ভেচার অফ স্পেস-টাইম। কার্ভেচার অফ স্পেস-টাইম, কার্ভেচার মানে বক্রতা অফ স্পেস-টাইম, অর্থাৎ স্থানকালের বক্রতা।
এই যে স্পষ্ট দেখা যাচ্ছে, এইটা কিন্তু আলোর একটা কণিকা যাচ্ছে, কিন্তু এই সূর্যের কারণে, ধরেন এটা একটা সূর্য, বিশাল মাস যুক্ত একটা জিনিস, এর কারণে যে স্পেস বেঁকে গেছে, ফলে আলো কিন্তু এর এই জায়গাতে যাওয়ার সময় এরকম বেঁকে এইদিক চলে যাবে। That's what the bent grid, or so-called trampoline, is meant to illustrate, helping us get our heads around how space curves in the presence of matter. And the trampoline seems to be very successful in helping people to kind of get this idea. If you take a big sheet of rubber and put on that rubber some heavy body, it will make that rubber kind of curved. And now you start rolling marbles across it. You can get them to go all the way across, but they'll bend as they get close to. এটা আরো একটা ভালো জিনিস দিয়ে আমি একটু দেখাই, আরো একটু ভালো জিনিস দিয়ে আমি একটু দেখাতে দেখি, একটা ভালো জিনিস দিয়ে এই যে কিভাবে গ্র্যাভিটি ভিজুয়ালাইজ করা যায়, কিভাবে গ্র্যাভিটি ভিজুয়ালাইজ করা যায় সেটা আমি এইবার দেখাচ্ছি আরো ভালো করে এটা বোঝার জন্য। কিভাবে এই কাজটা হয় সেটা আমি বুঝাচ্ছি। এই যে গ্র্যাভিটি ভিজুয়ালাইজড, দেখেন এই যে সুন্দর করে মনে করেন এই রাবারের, এইটা কিন্তু রাবারের, এই যে পর্দাটা রাবারের, এবং এটাই মনে করেন যে স্থান, শূন্য স্থান। এখানে ঘটনাটা কি ঘটে দেখেন, এটা হলো স্পেস, ধরে নেন এটা স্পেস। No, there's literally a spandex.com. You can get a sheet like this if you buy the sale stuff, so you don't care what it looks like, right? For like $20, maybe less, depending on that. পৃথিবীর চারপাশের স্পেসটাও কিন্তু এরকম বাঁকা, আর সূর্যের চারপাশের স্পেসও কিন্তু এরকম বাঁকা। শিশু সাইকোলজি এই যে গত আপনার 1987